মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে। তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করে দেয় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজে চলছে, ভর্তি চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিদেশি নাগরিকদের হত্যা করছে একটি বিশেষ মহল। কোনোভাবেই এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। বায়েজিদে জোড়া খুনের দায় স্বীকার করল একজন। দেশে ফিরেও শুধুমাত্র লাগেজের জন্য দিনের পর দিন বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানে না। 2017 সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের 10 নম্বর যাবে সৃজনশীলে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং টেলিভিশনের অনেক অনুষ্ঠানের প্রভাব পড়ছে শিশু কিশোরদের মনে। প্ররোচনা যোগাচ্ছে আত্মঘাতী সিদ্ধান্তেরও। অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের নির্দেশনার তাগিদ। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে নতুন করে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি বের করে তারা। র্যালিটি শাহবাগ পর্যন্ত এলে পুলিশ তাতে বাধা দেয়। চলমান এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে কারওয়ান বাজারের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে। শাহবাগে প্রায় 2 ঘন্টা অবস্থানের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে কারওয়ান বাজারে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে। তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? তারা লাঠিচার্জ করবে, তাদের অত্যাচার করবে এবং তারা পেপার স্প্রে দিবে কেন? আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? মেসেজ ছিল ওরা যতই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলুক, বিশেষ করে পিএম কার্যালয়ে বসে পড়তো, সো দ্যাট আমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে এই এলাকা থেকে ব্যাক করে শাহবাগে দিয়ে দিয়েছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বুধবার 12টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এই সময় পুলিশের বাধার মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ চৌরাস্তা বন্ধ করে সেখানেই বসে পড়েন তারা। সন্ধ্যা 5:30 পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিলেও 2 ঘন্টা অবস্থানের পর তারা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে শাহবাগ ছেড়ে যায়। রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। এত বড় একটা প্রফেশন যেটা আপনাদের জীবন বাঁচাবে, যারা জনগণ তাদের জন্য। এর আগে সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রগতিশীল ছাত্র জোট ও ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। উই ওয়ান্ট রি-এক্সাম। যারা কষ্ট করে পড়ছে 3 মাস 4 মাস ধরে 18 ঘন্টা ধরে পড়ছে, তার প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পায়নি। যারা এই জালিয়াতি করে আসছে, আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সলিমুল্লাহর মতো সোহরাওয়ার্দীর মতো ঐতিহ্যময় মেডিকেলকে তারা কলঙ্কিত করুক। এদিকে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁস রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোট। প্রায় 19 দিন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বাতিল ও পুনঃ পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজও চলছে, ভর্তিও চলছে, তো উস্কানি আছি। এবং ভবিষ্যতে এই ধরনের যারা কোচিং সেন্টার, তাদেরকে মেডিকেলের ব্যাপারে, কোচিং সেন্টারের ব্যাপারে আমরা এটা বন্ধ করে দেবো। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যত চেষ্টাই করা হোক না কেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কিংবা কর্মরত অবস্থায় অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর এমন 68 কর্মকর্তার পরিবারের সদস্যদের জন্য মিরপুরের ডিওএইচএসে নির্মাণ করা হয়েছে 74টি ফ্ল্যাট। সেনানিবাসের স্টাফ কলেজে পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পিলখানার নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে। বিচার কার্যকে দেরি করানো বা তাকে বাধাগ্রস্ত করা এবং বারবার নানা ধরনের প্রতিবন্ধকতারও আমাদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে এটা নিশ্চয়ই আপনারা যদি একটু স্মরণ করেন, দেখবেন যে বিএনপি জামাতপন্থী যে আইনজীবীরা ছিল, তারা কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডের যে আসামি, তাদের পক্ষে ছিল। 800-র উপর আসামি, প্রায় 800-850-র কাছাকাছি, তাদের পক্ষ হয়ে লড়েছে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। শেখ হাসিনা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 2 বিদেশি হত্যাকাণ্ড এই ঘটনার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিতভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তখন এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। এবং এই জন্য সকলের সহযোগিতা চাই, যে আপনারা সকলে সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবেন। এর আগে সেনানিবাসে পৌঁছে সামরিক বাহিনীর কমান্ড্যান্ট ও স্টাফ কলেজের জন্য নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের উপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের এমন দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে কোনো ধরনের তথ্য দেয়নি। সকালে রাজধানী খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সব সন্দেহকেই আমরা মাথায় নিয়ে কাজ করছে আমাদের গোয়েন্দারা, সব সন্দেহকেই আমরা অমূলক মনে করছি না। আমরা সবগুলোই ধারণা আমরা নিচ্ছি, কারণ এটা জামাতে ইসলাম হতে পারে, এটা এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেইটারও একটা প্রতিক্রিয়া হতে পারে, এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যে আপনারা অগ্নি সন্ত্রাস দেখেছেন, সেটারও একটা নতুন ফর্মুলা এখানে হতে পারে, সব কিছুই হতে পারে। আমরা সব কিছু নিয়েই আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনই কোনো প্রাশ্চিত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বিদেশি নাগরিক হত্যায় জড়িত খুনিরা সরকারের মদদে আইনের আড়ালে অবস্থান করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিকেলে রাজধানী জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। র্যাব, পুলিশ সহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা নেই বলেও দাবি করেন তিনি। এই খুনিরা সরকারি মদদে, সরকারি আইনের আড়ালে তারা অবস্থান করছে, কাজেই তাদেরকে ধরার সাহস আপনার প্রশাসনের অথবা প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্যদের নেই। গুম এবং খুন
আজকে একটি নিত্য নৈমিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে পরিগণিত হয়ে গেছে এই সরকারের। জাপানি নাগরিক কুনিও হোশির লাশ জাপান সরকারের 4 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। দুপুরে লাশ গ্রহণের বিষয়ে জানতে প্রতিনিধি দলটি পুলিশ সুপারের সাথে দেখা করার কথা থাকলেও সেখানে যায়নি তারা। সকাল থেকে জাপানি প্রতিনিধি দলটি রংপুরের আরকে রোডের পর্যটন মোটেলে অবস্থান করছেন। এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা। এর আগে গতরাত 8:15টার দিকে প্রতিনিধি দলটি প্রায় 1.5 ঘন্টা ধরে লাশের ফরেনসিক তদন্ত করেন, কিন্তু কবে লাশ গ্রহণ করবেন এই বিষয়ে তারা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবিশঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। গতকাল বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি রংপুরে যায়। তারা কুনিও হোশির হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করেন। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি। চট্টগ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এই আদেশ দেন। পুলিশ জানায় দুপুরে 4 জনকে আদালতে হাজিরের পর 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সোমবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গ্রেনেড সহ জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। সে সময় একজন গ্রেনেড বিস্ফোরণে মারা যায়। এই 5 জন সহ মোট 6 জনের নাম উল্লেখ করে সকালে 3টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত 4 জনকে আসামি করা হয়। এছাড়া বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা অপর আরও 2টি মামলায় উল্লেখ রয়েছে 6 জনের নাম, যেখানে একজন এখনো পলাতক রয়েছে। এদিকে চট্টগ্রামের বায়েজিদ মাজারে জোড়া খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য বাবু। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঝলক রায়ের আদালতে তিনি জবানবন্দি দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় বাবু। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কর্ণফুলী থানার মামলার রিমান্ডের জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। গত সোমবার আজিমপাড়া থেকে গ্রেনেড সহ বাবুকে আটক করে ডিবি। গতকাল তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। গত 4 সেপ্টেম্বর বায়েজিদ এলাকার মাজারে ঢুকে 2 জনকে কুপিয়ে হত্যা করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরের রিয়াজনগর থেকে বেচা কেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার, 2 পাখি বিক্রেতা আটক। সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে ফিরিয়ে আনতে সৌদি আরব যাচ্ছেন পুলিশের 3 কর্মকর্তা। বিকেলে পুলিশ কোয়ার্টার্স থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। যে 3 জন পুলিশ কর্মকর্তা সৌদি আরব যাচ্ছেন তারা হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার নেজামউদ্দিন। গত 8 জুলাই সিলেটে শিশু রাজনকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার তদন্ত শেষে কামরুল সহ 13 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে 10 জন আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 2 দিন পর কামরুল সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায়। এরপর প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। দেশের তৈরি পোশাক শিল্পের চলমান উন্নয়নে সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী গার্ড মুলার। বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করেন জার্মান মন্ত্রী। গণভবনে জার্মান মন্ত্রী শেখ হাসিনাকে বলেন, দেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে তার দেশের সহায়তা অব্যাহত থাকবে। এ সময় দেশের গার্মেন্টস শিল্পে সংশ্লিষ্ট শ্রমিকদের জীবনমান পরিবর্তনে প্রধানমন্ত্রী গার্ড মুলারকে রপ্তানিকৃত পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানান। সফররত জার্মান মন্ত্রী প্রধানমন্ত্রীকে এ সময় আশ্বস্ত করে বলেন, বন্ধুপ্রতিম বাংলাদেশে শুধু গার্মেন্টস নয়, ভবিষ্যতে জ্বালানি ও চামড়া শিল্পেও সহায়তা করবে জার্মানি। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হোসেন কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও নির্যাতন সহ মানবতা বিরোধী ৬টি অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে মুসলিম প্রধানকে গ্রেপ্তার করা হলেও সৈয়দ মোহাম্মদ হোসাইন পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে। ছটি অভিযোগ এনেছি, সেখানে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর ৭১ পর্যন্ত সুধীর সূত্রধর সহ ৩৫ জনকে হত্যা করে, বাদল বর্মন সহ ৪ জনকে নির্যাতন করে এবং ৬ জন মহিলাকে ধর্ষণ করে। গুরুই গ্রামের পূর্বপাড়াতে ৬/৯/৭১ তারিখে ফুলমিয়া সহ ২৬ জন নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে, ১০০টি বাড়িঘর, পরিবারের ২৫০টি বাড়িঘর অগ্নিসংযোগ করে। নানা ভোগান্তি আর বিড়ম্বনা নিয়ে হজ শেষে দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ ৫ দিন, কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিন কাটাচ্ছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এ অবস্থা চললেও হজ কর্তৃপক্ষ বলছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তারা। বিমানবন্দর ঘুরে এসে হাজিদের এই বিড়ম্বনার কথা আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ২ তারিখ থেকে এখানে আমরা আছি, এই বিমানবন্দরে খুবই কষ্টতে আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাই নাই। আর আমরা পড়ে আছি এই জন্যই আমাদের ছলফলের জন্য কিছু বাজার টাজার আছে, আমরা খুবই দুঃখ পড়ে গেছি। হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছে করে, এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো। গত ৫ দিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোনো রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় ১০০ হাজি। আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়। আমরা ২ তারিখে এখানে আসছি, সেখানে আমরা এখানে পড়ে আছি, আমরা কোনো মাল সামনা পাচ্ছি না। বলে এই ফ্লাইটে আসবে না ওই ফ্লাইটে আসবি। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি এয়ারলাইন্স যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে লাগেজ। আমার মক্কা মদিনার সে বড় হাত আমার এখানে বুঝছেন, আমরা খাতে পাচ্ছি নিতে পারছি ২-৩ দিন পর্যন্ত আমরা নিজের টুকটাক যাই খাচ্ছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিলল অনেকটা খোঁজ গল্প করেই সময় পার করছেন তারা। বললেন হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না, তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমার জানা নেই, আমি আমার যে ২ তারিখ যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। আমাদের কাছে যদি কমপ্লেন যারা এখানে কিছু করে থাকেন সেই ক্ষেত্রে আমরা সরাসরি যোগাযোগ করে আমরা এটা তদারকি করছি। পবিত্র মক্কার দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের। বাড়িতে অধীর অপেক্ষায় যে স্বজনরা লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে কি নেতা খারাপ হইব, তারা তো অবশ্যই, আমরা তো চাইতে করি ছেলে পেলে মা বাপ অবশ্যই জিনিসপত্র নিয়ে দেন, তা আমরা নেতা কি দেবো? আমরা বলি যে আমাদের মালপত্র দেন, ওই লাগেজগুলি দেন, কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে হাজিদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা পদ্ধতির আরও উন্নতির জন্য আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার এমসিকিউ অংশ পরীক্ষার প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৭ সাল থেকে এমসিকিউ প্রশ্নের ১০ নম্বর কমিয়ে আনা হবে। সচিবালয়ে পাবলিক পরীক্ষা সংস্কার সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী। মূল বিষয়টা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি আমাদের উন্নত করতে হবে এবং যুগোপযোগী করতে হবে, এবং সেই জন্য আমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে চাই। এসএসসি এবং এইচএসসিতে ২০১৭ সাল থেকে যখন সালে যে পরীক্ষা হবে সেই সময় থেকে আমরা এমসিকিউতে যে ৪০ নম্বর বা যত নম্বর যেখানে থাকুক ১০ নম্বর করে কমিয়ে দেওয়া হবে। আগামী ১৬ সালে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আমরা এমসিকিউর যে পরীক্ষা থাকে এই পার্টটা ২টা পার্টে পরীক্ষা হয়, এমসিকিউ এবং অন্যান্য বিষয় একই সঙ্গে, তো ওই পার্টটা শেষে হয়। আমরা এই পার্ট থেকে এমসিকিউ এর পার্টটা
আগে নিয়ে নেব। ইঙ্গিত দিলেই বোঝা যায় যে কোনটা উত্তর, এবং এগুলো নিয়ে আমাদের জন্য সামাল দেওয়া খুবই প্রশ্ন। তাই আমরা সারাদিন প্রশ্ন তার হাতে থাকতেছে, ওই পাঠটা শেষ করে পরের আধা ঘন্টায় সেই পরীক্ষা দিচ্ছে, ওই সুযোগটা থাকবে না। বোকা বাক্সে বন্দি যেন পুরো দুনিয়া। এই টেলিভিশনের মধ্য দিয়ে পুরো পৃথিবীর সংস্কৃতি আর সভ্যতার সাথে পরিচয় ঘটছে শিশু কিশোরদের। আবার এই টেলিভিশনই পরিচয় করাচ্ছে নানা ধরনের সহিংসতার সাথে। সিনেমা কিংবা নাটকে দেখানো অ্যাকশন বা অপরাধমূলক অনুষ্ঠান কি প্রভাব ফেলছে শিশু মনে? সাম্প্রতিক ঘটনা বলছে এই প্রভাব সমাজের জন্য ক্ষতিকর। কিশোর বয়সের আত্মঘাতী সিদ্ধান্তে প্ররোচনা যোগাচ্ছে এই ধরনের অনুষ্ঠান। মনোবিজ্ঞানী মনে করেন এ বিষয়ে প্রয়োজন অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের সঠিক নির্দেশনা। পারমিতা হিমের রিপোর্ট। বয়সটাই উচ্ছলতার, কিন্তু পাঠ্যপুস্তক আর পরীক্ষার বাইরে এই শিশু কিশোরদের জীবন বন্দি টেলিভিশনের পর্দায়। কি দেখছে তারা টেলিভিশনে? টেলিভিশন আমি 2-3 ঘন্টা দেখি, এবং আমি খেলাধুলাটা বেশি দেখি এবং মুভিটা বেশি দেখি। ছোটবেলা থেকে আমরা অ্যাকশন মুভি দেখে আসছি, তখন মনে করেন আমি নিজে নিজে মানুষের মাথার মধ্যে তখন হিউম্যান ব্রেনে তখন সেটা ঘুরঘুর করতে থাকে। তখন মানুষকে বলে আমি এই অ্যাকশনটা একজনকে মারবো। এই মনোবিজ্ঞানী মনে করেন এর বিরূপ প্রভাব পড়ছে তাদের মনে। যে ভায়োলেন্ট রোলটা প্লে করছে মুভিতে বা ভিডিওর মধ্যে, সে নিজেকে ওই জায়গায় প্লেস করে ফেলে, আইডেন্টিফাই করে সেও তখন চেষ্টা করে এই ধরনের কাজ। আগস্ট মাসে পাবনায় মারা যায় 11 বছর বয়সী আরাফাত রহমান। হত্যাকারী প্রতিবেশী 3 শিশুর কাছ থেকে জানা যায় টিভিতে দেখা অপহরণের দৃশ্য অনুকরণ করে তার গলায় ফাঁস লাগিয়েছিল তারা। একই সময়ে নাটোরে এক সহপাঠীকে খুন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এরা। আটকের পর স্বীকারোক্তিতে তারা বলেছে একটি হিন্দি সিরিয়াল দেখে টাকার জন্য খুনের পরিকল্পনা করেছিল 15 বছর বয়সী এই 3 কিশোর। এদিকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে ক্রমেই বাড়ছে অপরাধী কিশোরের সংখ্যা। এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সংশোধনাগারে আগত কিশোরের সংখ্যা পর্যবেক্ষণ করে এ তথ্য জানা যায়। তবে সংস্থাটির দায়িত্বরত কর্মকর্তা মনে করেন এ বিষয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। আমি মনে করি না যে ওটা দিয়ে এই শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতার বিস্তৃতিকে বিচার করা যাবে। আমাদের সুসংহত কোনো স্টাডি নেই। তবে এই মনোবিজ্ঞানী মনে করেন সামাজিক নানা অস্থিরতার কারণে বাড়ছে কিশোর অপরাধ। ওরা শিক্ষকদের কাছ থেকে কোনো আদর্শ পায় না, এদের সামনে কোনো স্বপ্ন নাই, এবং হতাশাই তাদের সামনে সবচেয়ে বেশি। হতাশার ইম্প্যাক্টটা বা প্রভাবটা বিভিন্নভাবে বিকাশ পেতে পারে তাদের মধ্যে। কেউ হয়তো ক্রাইম করতে পারে, কেউ নিজেকে হার্ম করে, যেমন দেখতে পাই আমরা অনেকে আত্মহত্যা করে। উন্নত দেশগুলোর মতো রেটিং পদ্ধতি চালু করা হলে অভিভাবকদের জন্য সুবিধা হবে বলে মনে করেন এই মনোবিজ্ঞানী। আর এ ব্যাপারে সরকারি নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতীয়ভাবে কিছু নীতিমালা থাকা দরকার। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বেচাকেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। আটক করা হয়েছে 2 পাখি বিক্রেতাকে। বন অধিদপ্তর দাবি করেছে তাদের তাড়া খেয়ে পাখি বিক্রেতারা রাজধানী ছেড়ে গাজীপুরে আস্তানা গেড়েছে। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে কালো মাথা ও সাদা মুনিয়া, লাল মাথা টিয়া আর তোতা পাখি। সব মিলিয়ে পাখির সংখ্যা 800। বন অধিদপ্তর জানিয়েছে বুধবার ভোররাতে গাজীপুরের চৌরাস্তার পাশে জিয়ানগরের একটি বস্তিতে অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় লাল মিয়া ও নজরুল নামের 2 পাখি বিক্রেতাকে। তারা দুজনই স্বীকার করলেন একই অপরাধে আগেও বন অধিদপ্তর তাদের আটক করেছিল। আগে আমার আরেকবার ওয়ার্নিং দিয়েছিল, আমি এরকম বুঝে হাঁটতে পারি না যে জিনিসটা আসলে এরকম। আসলে এগুলো বেচা ঠিক না, মানবিক দৃষ্টি থেকেও খারাপ, আমার নিজেদের কাছেও খারাপ লাগে। সময়তে যখন রুটে গাড়ি দিয়ে একটা পাখি মারা যায়, এই যে পাখি আছে ব্যাপারী তারা দেয়া যায়, আমরা 2-1টা কিনে রাখি। এটাই বন অধিদপ্তর জানিয়েছে রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্ষেত ও আমবাগানে জাল পেতে এসব পাখি শিকার করা হয়। তারা জানান ধরা পড়লেও শক্তিশালী বন্য পাখি চোরাচালানের সিন্ডিকেট অপরাধীদের জামিনে বের করে আনে। দেশের বন জঙ্গলে এই পাখিগুলো থাকে, এদের আবাসস্থল আসলে বনেই। ফলে গভর্নমেন্টেই নির্ধারণ করছে যে বনের পাখি ধরা যাবে না, মারা যাবে না, বিক্রি করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হয়, কিন্তু হায়ার কোর্ট থেকে আবার জামিন পেয়ে যায়, এটাই সমস্যা। তো এটার পিছনে কিন্তু শক্তিশালী একটা চক্র আছে। পরে উদ্ধার করা পাখি ও আসামিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। 2 আসামিকে 1 বছর করে কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে 101 পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং বাকি পাখিগুলো বোটানিক্যাল গার্ডেনে উড়িয়ে দেওয়া হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
আগামী বছরের মার্চ থেকে চালু হচ্ছে মোবাইলের ডিজিট পরিবর্তন না করে অপারেটর পরিবর্তনের প্রযুক্তি মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP। দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে গ্রাহকরা মোবাইল ফোনে একাধিক নম্বর ব্যবহার না করে একটি নম্বর ব্যবহারে উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। অপারেটরটাকে আপনি চেঞ্জ করতে পারছেন, কিন্তু আপনার মোবাইল ফোন নাম্বারটি একই থাকছে। এর ফলে মোবাইল ফোনে যে অপারেটররা আছেন তারা তাদের গ্রাহক ধরে রাখবার জন্য একটা সুন্দর সুস্থ প্রতিযোগিতা করবেন, যেন তাদের সেবার মানটা উন্নত হয়। নিলামের মাধ্যমে 15 বছরের জন্য আমরা একটা কোম্পানিকে MNP লাইসেন্স প্রদান করা হবে। সেই কোম্পানি দ্বিতীয় বছর থেকে এটা নির্ধারিত হারে রাজস্ব সরকারকে প্রদান করবে, এবং যিনি অপারেটর চেঞ্জ করছেন একটা নির্ধারিত ফিস ধার্য করেছি, সেটা হলো 30 টাকা। আমরা এই প্রস্তাবটি পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয়। সেই অনুমোদনটা আসবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটি শুরু করবার জন্য আমরা BTRC-কে বলবো। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে পরিবহন মালিক ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় BRT এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সরকারের সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, জরিমানাও করতে হবে, জেলেও দিতে হবে। এখানে শুধু চালক না, মালিককেও দিতে হবে। চালক মালিক উভয়কে শাস্তি দিতে হবে, তা না হলে এই সমস্যা সমাধান হবে না। রসায়নে এবছর যৌথভাবে নোবেল পেলেন ব্রিটিশ গবেষক থমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের গবেষক পল মন্ড্রিক ও আজিজ স্যাঞ্জার। জীবকোষ কি করে তার ক্ষতিগ্রস্ত DNA পুনরুদ্ধার করে আর কেমন করে জিনে থাকা তথ্য সুরক্ষা করে সেই উপায় আবিষ্কারের জন্য তারা 3 জন নোবেল পেলেন। এই গবেষণার মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় নতুন দিক উন্মোচন হবে বলে ধারণা করা হচ্ছে। নোবেল বিজয়ী 3 গবেষকের মধ্যে থমাস লিন্ডাল সুইডেনের নাগরিক, পল মন্ড্রিক যুক্তরাষ্ট্রের এবং আজিজ স্যাঞ্জার তুরস্কের নাগরিক। 10 ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে নোবেল পুরস্কারের 80 লাখ ক্রোনার তুলে দেয়া হবে। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ভারী বর্ষণের কারণে নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর নিকি হ্যালে। এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে। ইতোমধ্যে বন্যার কারণে বাড়িঘর হারিয়ে 800-রও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যায় রাজ্যটির যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে 300-রও বেশি মহাসড়ক ও 160টি সেতু বন্ধ করে দেয়া হয়েছে। গেল শুক্রবার থেকে রাজ্যটিতে ভারী বর্ষণ শুরু হলে সেখানে প্রবল বন্যা দেখা দেয়। ত্রিদেশীয় আন্তর্জাতিক T20 শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জিতে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের 128 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই 131 রান করে জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শাহরিয়ার শামীম। আসলে শুরু থেকে প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল। ফাইনালেও ছিল সেই ধারাবাহিকতা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 20 রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তীর্থ সুজাউলদের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 127 রানে সংগ্রহ পায় ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল। 2টি করে উইকেট পান তীর্থ ও সুজাউল। জবাবে ব্যাট করতে নেমে 3 ওভার 4 বল হাতে রেখে 131 রান করে সুমিত শাহরিয়াররা। আর তাতেই জয়ের আনন্দে মাতে বাংলাদেশ। 7 উইকেটে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন শাহরিয়ার শামীম। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সম্মত হয়েছে জিম্বাবুয়ে। আজ বোর্ড সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বলেও জানান তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া বিষয়গুলোর জন্য গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান BCB সভাপতি। জিম্বাবুয়ে প্রিন্সিপালি হ্যাজ এগ্রিড যে এখানে তারা আসতে রাজি,
কিন্তু স্কেজুলিংটা আমরা এখনো করিনি, যেহেতু আমি যাচ্ছি আশা করি আইসিসির মিটিংয়ে, ওখানে বসে আমরা ঠিক করব, ফাইনাল করব। কনফার্ম না হয়ে মানে মানুষের কথা শুনে বা আন্দাজ করে কিছু না লেখাই ভালো এখন, বিশেষ করে যেটা নাকি ক্রিকেটের বা আমাদের দেশের সিকিউরিটির স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। পাকিস্তান সফর শেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার দুপুর 12:30টার দিকে ঢাকায় পৌঁছায় সালমারা। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সফরে স্বাগতিকদের বিপক্ষে 2টি টি-20 ও 2টি ওয়ানডে ম্যাচ খেলে সালমারা, তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি সফরকারীরা। তাই হারের হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে জাহানারা শুক্তারাদের। হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন দলের অধিনায়ক সালমা খাতুন। তবে সফরে বেশ কিছু নতুন ক্রিকেটারের অভিষেক হওয়ায় তা নারী ক্রিকেট দলের জন্য ইতিবাচক হিসেবেও দেখছেন তিনি। সেই সাথে দেশে ফিরে পাকিস্তানের দেয়া আতিথেয়তার প্রশংসা ঝরে সালমাদের কণ্ঠে। শক্তিতে ওরা এগিয়ে না, কিছু কিছু কারণে আমরা আমাদের মেনলি প্রবলেম হয়ে গেছে, আমরা কোনো ব্যাটসম্যানই রান করতে পারিনি, একমাত্র রোমানা ছাড়া। 3 জন ডেবু হয়েছে আমাদের। আর চেয়ারম্যান স্যার যেটা বললো যে আসলে আমরা 1.5 বছর পরে আমাদের একটা ম্যাচ খেলার দরকার ছিল, খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পেয়েছি। চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাই। আর যেহেতু সাউথ আফ্রিকা আসতেছে না সামনে, তারপর আমাদের কোয়ালিফাই আছে, আমরা কোয়ালিফাইয়ের জন্য এখন প্রস্তুতি নিব। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিদেশি নাগরিকদের হত্যা করছে একটি বিশেষ মহল। কোনোভাবেই এ ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। বায়েজিদে জোড়া খুনের দায় স্বীকার করল একজন। রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে ফিরিয়ে আনতে 12 অক্টোবর সৌদি আরব যাচ্ছে 3 সদস্যের প্রতিনিধি দল। এবং টেলিভিশনের অনেক অনুষ্ঠানের প্রভাব পড়ছে শিশু কিশোরদের মনে। প্ররোচনা যোগাচ্ছে আত্মঘাতী সিদ্ধান্তেরও। অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের নির্দেশনার তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।